আমরা যে প্রতিদিন কাঠের চেয়ারে বসি বা টেবিলে কাজ করি তার পেছনের গল্পটা কি কখনো ভেবে দেখেছি কিভাবে একটা সাধারণ গাছ থেকে এমন সুন্দর জিনিস তৈরি হয় চলুন না আজ সেই অসাধারণ যাত্রাটা খুব কাছ থেকে দেখি। এই যে প্রশ্নটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। একটা গাছ কিভাবে একটা নিখুঁত আসবাবপত্রে পরিণত হয়, সেই রূপান্তরের প্রত্যেকটা ধাপ আমরা একসাথে দেখব। তো যে কোনো শিল্পকর্মের শুরুটাই হয় তার কাঁচামাল দিয়ে, আর কাঠের কাজের বেলায় সেই কাঁচামাল হলো গাছ। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সব গাছ কিন্তু একরকম নয়, আর তাই সব কাঠও একরকম হয় না। কাঠকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা যায়, নরম কাঠ আর শক্ত কাঠ। ধরুন পাইন গাছ, এগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, তাই এদের কাঠ সহজলভ্য। অন্যদিকে আছে সেগুন বা ওকের মতো গাছ, যাদের কাঠ খুব ঘন আর মজবুত হয়। দামি টেকসই আসবাবপত্র বানানোর জন্য এগুলোর কোনো জুড়ি নেই। সোজা কথায় কাঠের চরিত্রই বলে দেয় যে সেটা দিয়ে কি বানানো সম্ভব। আচ্ছা, কাঠ তো বাছা হলো, কিন্তু তার মানে এই না যে কাজ শুরু করা যাবে। বন থেকে আনার পর কাঠ কিন্তু ব্যবহারের জন্য তৈরি থাকে না। একজন ছুতারের আসল খেলাটা শুরু হয় এখান থেকে, কাঠকে কাজের উপযোগী করে তোলার পর্ব। এই প্রক্রিয়াটার একটা দারুণ নাম আছে, উড সিজনিং। শুনতে ভারী লাগলেও ব্যাপারটা খুব সোজা। এর মানে হলো কাঠকে শুকিয়ে তার ভেতর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প বের করে দেওয়া। কেন এটা জরুরি? ভাবুন তো, একটা ভেজা স্পঞ্জ যেমন নরম আর যে কোনো দিকে বেঁকে যায়, ভেজা কাঠও ঠিক সেরকম। সিজনিং কাঠকে শক্ত, স্থিতিশীল আর দীর্ঘস্থায়ী করে তোলে। এখন কাঠ শুকানোর জন্য পথ আছে দুটো। একদিকে আছে প্রাকৃতিক উপায়, একেবারে খোলা হাওয়ায় শুকানো। এটা সস্তা, কিন্তু এতে মাসের পর মাস এমনকি বছরও লেগে যেতে পারে, আর সবসময় সমানভাবে শুকানোর নিশ্চয়তাও নেই। অন্যদিকে আছে আধুনিক প্রযুক্তি, চুল্লিতে শুকানো বা কিল্ন ড্রাইং। এটা খুব দ্রুত আর নির্ভরযোগ্য, কিন্তু বেশ খরচ সাপেক্ষ। কোন পথে যাওয়া হবে সেটা নির্ভর করে কাজ আর বাজেটের ওপর। কিন্তু এই শুকানোর ব্যাপারে যদি তাড়াহুড়ো করা হয় তাহলে কি হবে? তাহলেই সর্বনাশ। কাঠ তার স্বাভাবিক আকৃতি হারিয়ে ফেলে। অসম চাপের কারণে কাঠ ধনুকের মতো বেঁকে যায়, ফেটে যায় বা একেবারে মুচড়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর হল হানিকম্বিং। এতে কাঠের ভেতরটা মৌচাকের মতো ফাঁপা হয়ে যায়, যা বাইরে থেকে বোঝার উপায় নেই। মানে ভাবুন, ছোট্ট একটা ভুল আর পুরো কাঠটাই নষ্ট। বেশ, আমাদের কাঠ এখন একদম রেডি। এবার পালা এটাকে আকার দেওয়ার। আর তার জন্য কি লাগবে? সঠিক সরঞ্জাম। এগুলো কিন্তু শুধু সাধারণ যন্ত্রপাতি নয়, এগুলো হলো একজন শিল্পীর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার হাতিয়ার। একজন ছুতারের টুলবক্সে অনেক যন্ত্রপাতি থাকতে পারে, কিন্তু সেগুলোকে যদি আমরা কাজের ধাপ হিসেবে ভাবি তাহলে ব্যাপারটা সহজ হয়ে যায়। প্রথম ধাপ হলো মাপা আর দাগ দেওয়া, তারপর কাটা এবং মসৃণ করা, এরপর দরকার হলে ছিদ্র করা, এবং সবশেষে সবকিছুকে জুড়ে দেওয়া। প্রত্যেকটা ধাপের জন্যই আছে বিশেষ বিশেষ টুলস। যে কোনো ভালো কাজের ভিত্তি হল নিখুঁত পরিমাপ। ট্রাই স্কোয়ার দিয়ে মাপা হয় কোণগুলো একদম 90 ডিগ্রি আছে কিনা, আর স্পিরিট লেভেল বলে দেয় সাঁতারটা সমান আছে কিনা। কারণ কি জানেন, একবার ভুল মাপে কাটা হয়ে গেলে সেটাকে আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। ভাবুন তো, সব ছুরি দিয়ে কি সব কিছু ভালোভাবে কাটা যায়? যায় না। করাতের ব্যাপারটাও ঠিক সেরকম। রিপ করাতে দাঁতগুলো বড় আর ছাড়া ছাড়া হয়, এটা কাঠের আঁশের দিকে কাটার জন্য সেরা। আর ক্রসকাট করাতে দাঁতগুলো ঘন আর ছোট হয়, যা আঁশের আড়াআড়ি নিখুঁতভাবে কাটতে সাহায্য করে। ভুল করাত ব্যবহার করলে কাঠ মসৃণভাবে কাটার বদলে ছিঁড়ে যেতে পারে। তো করাত দিয়ে কাটার পর কাঠের ওপরটা একটু খসখসে থাকে, তাই না? এখানেই কাজে আসে র্যাঁদা। এই টুলটা কাঠের ওপর থেকে কাগজের মতো পাতলা একটা স্তর ছেঁচে ফেলে দেয়, আর কাঠটা হয়ে ওঠে একেবারে কাচের মতো মসৃণ আর নিখুঁতভাবে সমতল। সুন্দর ফিনিশিংয়ের জন্য এটা অপরিহার্য। কাঠের মধ্যে ফুটো করা শুনতে খুব সাধারণ মনে হলেও এটাও কিন্তু একটা আর্ট। কারণ সব ছিদ্র একরকম হয় না। এক এক কাজের জন্য এক এক রকম ড্রিল বিট লাগে। কোনোটা গভীর ছিদ্র করার জন্য, আবার কোনোটা একদম নিখুঁত সমান তলার ছিদ্র তৈরির জন্য। এই যেমন ধরুন ফার্স্টনার বিট। এটা কেন এত স্পেশাল? কারণ এটা দিয়ে যে ছিদ্রটা করা হয় তার তলাটা হয় একদম সমান বা ফ্ল্যাট। সাধারণ ড্রিল বিট দিয়ে কিন্তু এমনটা হয় না। আলমারির দরজায় কবজা লাগানোর মতো সূক্ষ্ম কাজের জন্য এই ধরনের নিখুঁত ছিদ্র খুব জরুরি। এখানেই কারিগরের দক্ষতার পরিচয় পাওয়া যায়। তো কাঠের টুকরোগুলো সব তৈরি, কাটা হয়েছে, মসৃণ করা হয়েছে। এবার কি? এবার হচ্ছে সবচেয়ে রোমাঞ্চকর পাঠ, এই টুকরোগুলোকে একসাথে জুড়ে একটা সম্পূর্ণ আকার দেওয়া।
আর এখানেই জয়েন্ট বা জোড়ের কৌশলটা কাজে লাগে। এই যে কাঠের দুটো অংশকে একসাথে মেলানো হয়, এই পদ্ধতিকেই বলে জয়েন্ট। একটা আসবাব কতটা মজবুত হবে বা দেখতে কতটা সুন্দর হবে তার অনেকটাই নির্ভর করে এই জয়েন্টের ওপর। এটা শুধু জোড়া লাগায় না, এটা কাঠামোকে শক্তিও দেয়। অনেক ধরনের ক্লাসিক জয়েন্ট আছে, যেমন ধরুন চেয়ার বা টেবিলের পায়া লাগানোর জন্য আছে মর্টিস অ্যান্ড টেনন জয়েন্ট, ভীষণ শক্তিশালী একটা জোড়। আবার ভালো ড্রয়ারের কোণায় একটা সুন্দর দেখতে প্যাটার্ন থাকে না, ওটাই হলো ডাফটেইল জয়েন্ট। এটা দেখতেও সুন্দর, আবার খুব মজবুতও। প্রত্যেকটা জয়েন্টের পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে। আমরা আমাদের যাত্রার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা কৌশল নিয়ে কথা বলেছি। এখন কথা হবে একজন সত্যিকারের কারিগরের দর্শন নিয়ে, মানে কাজের প্রতি সম্মান, নিরাপত্তা আর প্রায়োগিকতা। দেখুন, এত সব ধারালো আর শক্তিশালী যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময় একটা জিনিস নিয়ে কোনো রকম আপোষ চলে না, আর সেটা হলো নিরাপত্তা। সঠিক টুলটা সঠিক কাজে ব্যবহার করা, নিজের চোখকে বাঁচানো আর কাজের জায়গাটা গুছিয়ে রাখা, এই নিয়মগুলোই একজন পেশাদার আর একজন শৌখিন কারিগরের মধ্যে পার্থক্য করে দেয়। আচ্ছা, কাঠের কাজ মানে কি শুধু চেয়ার টেবিল বানানো? একদমই না। একটু চারিদিকে তাকালেই বোঝা যাবে এর প্রভাব কতটা বিশাল। আমরা যে বাড়িতে থাকি তার কাঠামো থেকে শুরু করে ঘরের ভেতরের সাজসজ্জা, এমনকি জিনিসপত্র প্যাক করার বাক্স পর্যন্ত সব কিছুতেই কাঠের কাজের ছোঁয়া লেগে আছে। একটা খুব সুন্দর কথা আছে, হাতে কলমে কাজ করার দক্ষতাই একজন সম্পূর্ণ প্রকৌশলী তৈরি করে। কথাটা কিন্তু একদম সত্যি। কাঠের কাজ শুধু একটা দক্ষতা নয়, এটা শেখায় কিভাবে তথ্যকে বাস্তবে প্রয়োগ করতে হয়। এটা বইয়ের জ্ঞান আর বাস্তব দুনিয়ার মধ্যে একটা সেতু তৈরি করে দেয়। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। এই যে একটা ডিজিটাল যুগ, যেখানে আমাদের প্রায় সব কাজই স্ক্রিনে হয়, সেখানে নিজের হাতে কাঠের মতো একটা জিনিস তৈরি করার, একটা শারীরিক নৈপুণ্য আয়ত্ত করার আসল মূল্যটা ঠিক কোথায়? ভেবে দেখার মতো, তাই না?